আজও চামড়া সংগ্রহে ব্যস্ত ট্যানারি মালিক ও আড়তদাররা। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কেনায় দাম পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা। কোরবানির দ্বিতীয় দিন রাজধানী সহ সারা দেশে চলছে বর্জ্য অপসারণের কাজ, এখনো কোথাও কোথাও না সরানোর অভিযোগ। 24 ঘন্টার জন্য সারা দেশে ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে গ্রাহকরা, দ্বিগুণ দামে কিনতে হচ্ছে তেল। রাজধানীর অর্ধশতাধিক পার্কের বেশিরভাগই এখন বেদখল। দখলদারদের তালিকায় স্থানীয় প্রভাবশালী ছাড়াও রয়েছে পুলিশের নাম। এবং পর্যটক শূন্য সমুদ্র সৈকত কক্সবাজার, ভ্রমণ পিয়াসীদের স্বাগত জানাতে প্রস্তুত ব্যবসায়ীরা। নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের নানা উদ্যোগ। দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। কোরবানির পশুর চামড়া কেনা বেচায় ব্যস্ত রাজধানীর পাইকারি চামড়ার আড়তগুলো। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, উপযুক্ত দাম না পাওয়ায় তাদের লোকসান গুনতে হচ্ছে। পাইকাররা বলছেন, নির্ধারিত দামে চামড়া না কিনে বাজার অস্থিতিশীল করছে মৌসুমী ব্যবসায়ীরাই। তারা জানান, আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা কমার কারণে দাম আরও কমে যেতে পারে। কোরবানির পরই রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় মৌসুমী ব্যবসায়ীরা পশুর চামড়া কেনায় ব্যস্ত হয়ে পড়েন। চামড়া ব্যবসায় কোনো অভিজ্ঞতা না থাকলেও ঈদ মৌসুমে নগদ লাভের আশায় স্থানীয় তরুণরা অতি উৎসাহী হয় এই ব্যবসায়। তাই ট্যানারি মালিকরা প্রতি বর্গফুট চামড়ার যে দাম নির্ধারণ করেছে তা মানতে দেখা যায় না মৌসুমী ব্যবসায়ীদের। কেউই বর্গফুটের হিসেবে চামড়া না কিনে কিনছেন ছোট বড় মাঝারি আকারের ভিত্তিতে। এতে লাভের চেয়ে লোকসানের মুখে পড়ার সংখ্যাই বেশি। আমি যে দামে কিনছি ওই দামটা পাচ্ছি না আর কি, তো বেশি দিয়ে কিনে ফেলছি মনে হয়। 1800 টাকা 1900 টাকা বা 2000 টাকা এর উপরে আমরা বিক্রি করতে পারতাছি না। এবারকার চামড়ার বিজনেসটা বেশি একটা সুবিধার না। গত বছরের থেকে এবছর অবস্থা অনেকই খারাপ। এখন আর বর্তমানে 3000 টাকা লস, আর 1500 টাকা লস, আর বর্তমানে 8 টাকা লস গাড়ি ভাড়া। বড় গরুর যে চামড়া 2000, 1500 বা 2300 এইভাবে নিতেছে, কিন্তু সে ফিট হিসাবে কোনো নাই, ভ্যালু পাইতেছে না এই জায়গা। মৌসুমী ব্যবসায়ীরা তাদের সংগ্রহ করা চামড়া ট্রাক, ভ্যান, ঠেলাগাড়ির মতো পরিবহনে নিয়ে আসেন পোস্তা, হাজারীবাগ, সায়েন্স ল্যাবের মোড়ের মতো চামড়ার পাইকারি বাজারে। বেলা গড়ানোর সাথে সাথে পাইকারি বাজারে বাড়তে থাকে কোরবানির পশুর চামড়ার কেনাবেচার ব্যস্ততাও। এখানে জানা গেল, আড়তদার এবং ট্যানারির প্রতিনিধিদের চামড়ার দরদাম নিয়ে বিভিন্ন যুক্তি। সরকার দিয়েছিল 55 থেকে 60 টাকা, এখন তো আমাদের 70 থেকে 80 টাকা খরিদ পড়তেছে কাঁচা অবস্থায়। এখন তো আমরা কিনা পারতেছি না চামড়া। আমাদের যদি একটা 25 ফুটি চামড়া হলে 2000 হইতে 2200 টাকা, পুরো সাইড 2500 কিংবা 2700 টাকা, তার মধ্যে আমরা পাচ্ছি না। চামড়া ধরেন আমাদের এখন বিদেশে বিক্রি ওইরকম একটা চাহিদা নাই। চাহিদার জন্য চামড়ার দামটা হয়তো আরো কমতে পারে। রাজধানীতে এমন চামড়া বেচাকেনা চলবে রাত পেরিয়ে শনিবারও। এরপর দেশের বিভিন্ন এলাকা থেকে লবণজাত চামড়াবাহী গাড়ি ঢাকায় আসতে শুরু করবে। এভাবেই প্রতি বছর কোরবানির ঈদে দেশের মোট চাহিদার প্রায় 50% পশুর চামড়া সংগ্রহ করা হয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সারা দেশেই বিভিন্ন স্থানে চলছে কোরবানির পশুর চামড়া কেনা বেচা। তবে বেশিরভাগ স্থানেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কেনার অভিযোগ রয়েছে পাইকারি ব্যবসায়ীদের। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কোরবানির পশুর চামড়া কিনে লোকসানের মুখে পড়েছেন বন্দরনগরী চট্টগ্রামের মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। দুপুরের দিকে চামড়ার দাম ভালো থাকলেও সিন্ডিকেটের কারণে বিকেলে হঠাৎ করেই দাম পড়ে যায়। এই অবস্থায় লোকসানের মুখে পড়েছেন মৌসুমী চামড়ার ব্যবসায়ীরা। আমি প্রায় 120 চামড়া কিনছি, কিনে হয়েছে আমার 2200-2400 টাকা, কিন্তু এখানে মূল্য আছে 1500-1600 টাকা। হঠাৎ করে দাম পড়ে গেছে, কারণ আমরা আমাদের চাহিদা মতন দামটা পাইতেছি না। কিছু অসাধু ব্যবসায়ীরা, ট্যানারির লোকজন যারা এসে আমাদের চামড়াটা আমরা লাভজনকভাবে বিক্রি করতে পারি, ওদেরকে এখানে আসতে দিচ্ছে না। প্রতি চামড়া আমাদের প্রায় 1750-1700 করে কিনা পড়ছে, কিন্তু আমরা এখানে এসে দাম পাচ্ছি না। আমরা লসের সংখ্যায় পড়ছি। ময়মনসিংহে কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। প্রতিটি গরুর চামড়ায় দাম কমে গেছে 2 থেকে 300 টাকা। তবে আড়তদাররা বলছেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে কেনায় লোকসানের মুখে পড়েছেন তারা।
এদিন রংপুরে ট্যানারি অ্যাসোসিয়েশনের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কেনাবেচা হয়। গরুর প্রতি ফুট চামড়া ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হলেও ব্যবসায়ীরা তা কেনেন ৭০ থেকে ৭৫ টাকা দরে। গতবার যেখানে ৯০ টাকা স্কোয়ার ফিট ছিল, এবার সম্ভবত সরকার ৪০ টাকা না ৫০ টাকা দিচ্ছে। এইটা হাজার ধসের একটা নমুনা বোঝা যাচ্ছে। ট্যানারি অ্যাসোসিয়েশন ধার্য করে দিয়েছে ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে, কিন্তু ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে কোনো চামড়া এখানে পাওয়া যাচ্ছে না। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত দামের তুলনায় চড়া দামে চামড়া কিনে বিপাকে পড়েন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। এ অবস্থায় পার্শ্ববর্তী দেশ ভারতে চামড়া পাচার হয়ে যাওয়ার আশঙ্কা করছেন আড়তদাররা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দর্শক, কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর জানাতে রাজধানীর পোস্তায় আছেন রিপোর্টার রামিম হাসান ও হাজারীবাগে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা প্রথমেই সরাসরি যোগ দিচ্ছি রামিম হাসানের সঙ্গে। রামিম, আমাদেরকে জানান যে পোস্তা এলাকায় এই মুহূর্তের কি অবস্থা চামড়া কেনা বেচা এবং পাইকারি আড়তে। অর্থাৎ এই পোস্তাতে আসার পরে যে বিষয়টি আমার চোখে সবচেয়ে ভালোভাবে ধরা পড়েছে সেটি যেখানে মৌসুমী ব্যবসায়ীদের কথা বলা হচ্ছে যে তারা বেশি দামে চামড়া কিনেছেন, এবং আমরা কিন্তু সেই বিষয়টি এখানে লক্ষ্য করলাম। অর্থাৎ ব্যবসায়ীদের নির্ধারিত যে দাম, অর্থাৎ ৫০ থেকে ৫৫ টাকা প্রতি বর্গ ফুট গরুর চামড়া, সেটি কিন্তু তারা মেনটেন করতে পারেননি, এবং এর ফলে যখন তারা এই পোস্তাতে এসেছেন আসার পরে সেই দামটি তারা পাচ্ছেন না, এবং তারা কিন্তু তার চেয়ে ২০ থেকে ২৫ টাকা প্রতি বর্গ ফুট বেশি দামে চামড়াগুলো কিনেছেন। এবং কেনার ফলে আমরা অনেক ব্যবসায়ীকে দেখছি তারা ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চামড়াগুলো বিক্রি হচ্ছে না, এবং চামড়াগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এখানে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলি। আপনি চামড়াটা কখন এনেছেন এবং এখনো পর্যন্ত কেন বিক্রি করেন? এখনো বিক্রি করি নাই, চামড়া আনছি সকালে আনার পর এতক্ষণ ধরে থাকার পরে শুধু একজন লোক আইসে এখানে দাম করছে, আর কেউ দাম করে না। সবাই বলতেছে ওনাদের গোডাউনে স্টক হয়ে গেছে মাল, আপাতত মাল অনেকে বলতেছে আপাতত মাল কিনবে না। কত টাকা বর্গ ফুট কিনছেন আপনি চামড়াগুলো? কেমন দাম? আমার ধরেন যে চামড়াটা কিনা পড়ছে ১৮০০ টাকা, এটা এখন বর্তমানে ওনারা বলতেছে ১০০০ টাকা, ১১০০ টাকা এই রেট বলতেছে। অর্থাৎ আমি প্রায় ৩ লক্ষ টাকার মাল কিনছি, এই চামড়া কিনছি ৩ লক্ষ টাকার। এখন আমার আসতেছে এরা যে রেট করতেছে এই রেটে আসতেছে ১,৮০,৮৫,৮৫,০০০ টাকার মতো আইতেছে, প্রায় আমার ১ লক্ষ টাকা লস হইয়া যাইতেছে। আপনি এখন সেই কারণে বিক্রি করছেন না, তো পরে যদি চামড়াটা নষ্ট হয়ে যায় তখন তো দাম আরো কমে যাবে, সেক্ষেত্রে তো আরো সমস্যায় পড়বে। এখন আমার তো ভাই লসের মধ্যে চাচ্ছি একটু যাতে ২টা টাকা বেশি লস কমে বিক্রি করা যায়, এই আশায় আছি। তবে দিয়ে দেব, কিছুক্ষণের মধ্যে দিয়ে দেব। ওনারা যে রেট বলে এই রেটে দিয়ে দিতে হবে, আমার রেট চলবে না, আমার চালান সহ আসতেছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম, এবং তিনি যেমনটি জানালেন যে তিনি যেই দামে চামড়াটি কিনে এনেছেন সেই দামটি তিনি পাচ্ছেন না, এখানে যারা আড়তদাররা রয়েছেন এবং ব্যবসায়ীরা রয়েছেন সেই দাম দিচ্ছে না। এবং আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি এখানে যে পোস্তাতে যেই ট্রাকগুলো ঢুকেছে সেই ট্রাকগুলো কিন্তু নির্ধারিত স্থানে পৌঁছতে পারছে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও। এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা অভিযোগ করছেন যে এখান থেকে যে ট্রাকগুলোর নির্দিষ্ট লাইন মেনটেন করে না আসার কারণে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা এই বিষয়গুলোর তদারকির কাজে আছেন তাদের অবহেলার কারণে এই ট্রাকগুলো দীর্ঘক্ষণ যানজটে পড়ে থাকতে হচ্ছে, এবং এখান থেকে শুরু করে পলাশী পর্যন্ত কিন্তু সেই যানজট তৈরি হয়ে গেছে। এর ফলে দেখা যাচ্ছে অনেকেরই চামড়া কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, এবং এর কারণে যেই সমস্যাটি নতুন করে এসেছে সেটি হচ্ছে লবণের দাম বেড়ে গেছে। অর্থাৎ যেই লবণ ৬০০-৭০০ টাকায় লবণের দাম ছিল, সেই লবণের দাম কিন্তু এখন ১১০০-১২০০ টাকাও পাওয়া যাচ্ছে না, কারণ চামড়ার আমদানি বেশি, সেই তুলনায় লবণের পরিমাণ কমে। আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলি এখানে একজন ব্যবসায়ীর সঙ্গে। আমরা যে বিষয়টি দেখলাম যে লবণের দাম কিছুটা বেড়ে গেছে, এটার মূল কারণটা কি? লবণের দাম কিছুটা বেড়ে যায় না, ৪ থেকে ৫০০ টাকা এক বস্তা ব্যাগে পর্যন্ত বাড়ছে। এই মালগুলো আমি সকালে ৮টার সময় কিনছি, এটা আপনার ঈদের আগের দিন আমরা ৭০০ টাকা খরিদ করছি, এটা এখন ১১৫০ টাকা আনছি এই মালগুলি। এটার কারণটা কি? লবণের দাম হঠাৎ করে বেড়ে গেল? হঠাৎ করে দেখছে লবণ ব্যবসায়ীরা দেখছে, সুযোগ নিচ্ছে এটা, যে দেখছে এখন মালগুলো নষ্ট হবে, এখন লবণ দরকার পড়বেই, এই কারণে এই লবণ ব্যবসায়ীরা দামটা বাড়াই দিচ্ছে। আর এই যে আপনার মানে চামড়া বলছে এখানে যারা মৌসুমী ব্যবসায়ী যারা চামড়া নিয়ে আসছে তারা বলছে যে তারা চামড়াগুলো বিক্রি করতে পারছে না, এটার কারণটা কি? হ্যাঁ, চামড়াগুলো বিক্রি করতে পারছে না এই কারণে যে মালগুলি নষ্ট হয়ে গেছে, অলরেডি নষ্ট হয়ে গেছে, এর মধ্যে 50%-এর উপরে নষ্ট আছে। আমরা কয়েকটা গাড়ি দেখলাম যে কোনো হিসেবে এই মালগুলি চালানো যাবে না, এগুলি মালগুলি দিলে আমি যে দিনে মালগুলো কিনছি, ঈদের দিন সকালে মালগুলো কিনছি, এগুলি মালের দাম নষ্ট হয়ে যাবে। আমরা এখানে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানালেন যে
চামড়া পচন ধরে যাওয়ার কারণে কিন্তু লবণের দামটা বেড়ে গেছে এবং এখন যারা মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন তারা যারা এখনো পর্যন্ত চামড়াগুলো বিক্রি করতে পারেননি তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছেন লবণের আশায় যে তারা যদি লবণগুলো সংগ্রহ করতে পারেন অন্তত তাদের চামড়াটা কিছুক্ষণের জন্য হলেও টিকিয়ে রাখতে পারবেন। এবং এখানে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলার পরে আমরা যে বিষয়টি জানতে পেরেছি এখন আজকে যে কোরবানিগুলো হয়েছে সেই চামড়াগুলো কিছুক্ষণের মধ্যে আসা শুরু করবে এবং তারা কিন্তু ওই চামড়াটার প্রতি তাদের আকৃষ্টতা বেশি, কারণ যেই চামড়াগুলো রাতে বেলা এসেছে সেগুলোর মান অনেকখানি কমে গেছে বলে তারা বলছেন, কারণ এই চামড়াগুলো কাঁচা চামড়াগুলো এই জায়গাটাতে আনা হয়েছে। তো এই কারণে এখন যে চামড়াগুলো রয়েছে এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু অনেকখানি ইতোমধ্যেই লসের মধ্যে আছেন, তারপরেও তারা এখনো নিশ্চিত নন যে লসে থাকার পরও তারা চামড়াগুলো বিক্রি করতে পারবেন কিনা। তো মোটামুটি এই পোস্তায় চামড়া বাজারের পাইকারি বাজারের এই ছিল এখানকার অবস্থা। আমরা একটু চলে যাব হাজারীবাগে, সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার কামরুল সবুজ রয়েছেন সেখানে আমাদের রিপোর্টার। তো আমরা তার কাছে চলে যাচ্ছি সেখানকার অবস্থা জানতে। যে চামড়াগুলো এই কাঁচা চামড়াগুলো সংগ্রহের পরে যে সংরক্ষণ করা হয় সেটা নিয়ে কিন্তু এই এলাকাটা ব্যস্ত। তো আমরা এই এলাকা ঘুরে যেমনটা দেখেছি সেটা কিন্তু যে সব কারখানাগুলোতে যে কাঁচা চামড়া আসছে তেমনটা না, কিন্তু অনেক কারখানার যে হাজারীবাগের অনেক কারখানার কিন্তু আড়ত রয়েছে পোস্তাতে, তো সেখানেই কিন্তু চামড়া কিনে সংরক্ষণ করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কিন্তু করা হচ্ছে। আর এখানে যে চামড়াগুলো আসছে সেই চামড়াগুলো কিন্তু দ্রুততর সময়ের মধ্যে শ্রমিকরা ব্যস্ত হয়ে পড়েছেন ঠিকঠাক মতো যে লবণ দিয়ে যে সংরক্ষণ প্রক্রিয়াটা করার জন্য। সেইটাই কিন্তু এই মুহূর্তে চামড়া শিল্পের জন্য কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে ঠিক মতো চামড়াগুলো সংরক্ষণ করা। অর্থাৎ এই এখন যে চামড়াগুলো আসছে সেই চামড়াগুলো কিন্তু অলরেডি যে 6 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে যে চামড়া সংরক্ষণ করার জন্য লবণজাত করার কথা ছিল বা লবণজাত করার যে কথা ট্যানারি মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছিল বা বলা হয়েছিল, কিন্তু এই জায়গাটা কিন্তু অলরেডি 12 ঘন্টা, কোনো ক্ষেত্রে 24 ঘন্টা, কোনো ক্ষেত্রে কিন্তু মানে কমসে কম 10-12 ঘন্টা কিন্তু হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু ট্যানারি মালিকরা যেটা বলছেন, তারা যে চামড়াগুলো এখন নিয়ে আসছেন কারখানার ভেতরে সেই চামড়াগুলোকে কিন্তু সেই চামড়াগুলোতে লবণ দেয় এবং লবণের সাথে সাথে তারা কিন্তু কিছু কেমিক্যালস ব্যবহার করছেন যেন যেটুকু ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটুকু যেন পুষিয়ে নেওয়া যায়। অর্থাৎ যে হেয়ার স্লিপের কথা বলেন, অর্থাৎ চামড়ার যে ক্ষত বা চামড়ার যে লবণ দিতে একটু দেরি করলে যে ক্ষতিটা হয় সেটা কিন্তু তারা পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। এবং এখানে আমরা দেখছি যে কারখানাগুলোতে কাঁচা চামড়া আসছে সেই কারখানাগুলোতে কিন্তু যে শ্রমিকরা আছেন তারা কিন্তু তাদের সাধ্যমতো এবং সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন ঠিকঠাক মতো লবণ দিয়ে এটা সংরক্ষণ করার জন্য। অন্য সময় যে কাজ তাদেরকে খুব ধীর স্থির ভাবে করতে হয়, কিন্তু একই সাথে প্রায় লক্ষ্যমাত্রার অর্ধেক চামড়া যেখানে সংগ্রহ করা হয় সেখানে কিন্তু তাদের কাজটা একটু বেড়ে যায় এবং তারা কিন্তু এই চামড়াটা কিন্তু তারাও, আমরা শ্রমিকদের সাথে কথা বলছি, তারাও কিন্তু ওইটাই বলেছেন যে সময় মতো চামড়া সংরক্ষণের জন্য তাদের কাছে কিন্তু যে এখন কাজটা আছে অর্থাৎ লবণ দেয়, এটা কিন্তু তারাও চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন। কারণ হচ্ছে তারা যদি ঠিক মতো লবণ দিতে পারেন তাহলে কিন্তু এটা 15 দিন বা 20 দিন বা 1 মাস পর্যন্ত তারা ভালো মতো রাখতে পারবেন। এরপরে যে ধাপটা আছে সেই ধাপটাতে যখন ওয়েট ব্লু করা হবে, অর্থাৎ যে ডামের ভেতরে যে ওয়েট ব্লু করা হয় সেটা করা হয়ে গেলে কিন্তু মোটামুটিভাবে চামড়াগুলো সারা বছরের বা প্রয়োজন মাফিক ব্যবহার করার উপযোগী হয়। তো এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের কাছে সেটা কিন্তু এই লবণ দেওয়ারটাই চ্যালেঞ্জ। তো আমরা এখন পর্যন্ত এই হাজারীবাগ এলাকায় ঘুরে দেখেছি যে কারখানাগুলোতে লবণ দেওয়া হচ্ছে বা কাঁচা চামড়া আসছে সেই কারখানাগুলোতে কিন্তু মোটামুটি শুধুমাত্র লবণ দেওয়ার কাজটাই কিন্তু করে যাচ্ছেন শ্রমিকরা এবং এইটাই তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঠিক মতো সময় মতো লবণ দিয়ে অর্থাৎ বাৎসরিক চাহিদা অনুপাতে কিন্তু তাদের সংরক্ষণ প্রক্রিয়ার কিন্তু এইটাই কিন্তু হচ্ছে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো হাজারীবাগ এলাকায় চামড়ার সংগ্রহ এবং সংরক্ষণের সর্বশেষ এই ছিল খোঁজ খবর। তো হরিপদ। দর্শক, আমরা সহকর্মী রামিম হাসানের কাছ থেকে পোস্তা এলাকার চামড়া কেনা বেচার খবর এবং হাজারীবাগ ট্যানারি এলাকা থেকে কামরুল হাসান সবুজের কাছ থেকে জানছিলাম সার্বিক অবস্থা চামড়া সংগ্রহের। আমাদের কাছে যেটা মনে হচ্ছে সারা বাংলাদেশেই চামড়া সংগ্রহের ব্যাপারে যে আমরা তথ্য পেয়েছি এবং রাজধানীতেও যে তথ্য পেয়েছি, প্রতিবেদনে যেসব তথ্য উঠে এসেছে, যেটা দেখা যাচ্ছে যে মৌসুমী ব্যবসায়ীদের অভিজ্ঞতার অভাবের কারণেই কিন্তু চামড়া কেনা বেচায় একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এবং হাজারীবাগ এলাকায় যেমন এবং পোস্তা এলাকায় চামড়াবাহী অনেক ট্রাক কিন্তু সেখানে জমা হয়েছে, কিন্তু চামড়া কিন্তু কিনছেন না আড়তদাররা বেশি দামে। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে মৌসুমী ব্যবসায়ীরা তারা জানেন না চামড়া কিভাবে সংরক্ষণ করতে হয় এবং সেই জ্ঞানের অভাবের কারণে কিন্তু চামড়ার মান অনেকটাই নষ্ট হয়ে যেতে বসেছে এবং সেখান থেকে আড়তদাররা সেই ঝুঁকি নিতে চাচ্ছেন না, এই নষ্ট চামড়া বেশি দামে কিনতে চাচ্ছেন না
এবং 1,000 টাকা নেমে এসেছে যেসব চামড়া গতকালকেও 2,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে নগরীর বর্জ্য অপসারণের কাজ করছে সিটি কর্পোরেশন। তবে রাজধানীর অনেক জায়গায় এখনও ময়লা আবর্জনা পরিষ্কার করা সম্ভব হয়নি। 2 সিটির অলিগলি ও পশুর হাটগুলোতে পড়ে রয়েছে কোরবানির পশুর বর্জ্য সহ বিভিন্ন ময়লা আবর্জনা। তবে এসব ময়লা পরিষ্কারে কাজ করছে 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। সিটি কর্পোরেশনের নির্ধারিত কোরবানির জায়গাগুলোতেও বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া ব্যক্তিগত জায়গায় দেয়া কোরবানির বর্জ্য এখনও পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। তারা সেবা দিবে, আমি সেবা পাইতে তো আমার অধিকার আছে, সে কতটুকু বাধ্য হয়ে মানুষ কিন্তু এইগুলো নিজের ঘরে ঘরে করতেছে। আধুনিক ব্যবস্থা থাকতে হবে, পার্মানেন্ট ব্যবস্থা। আমি একদিনের জন্য আমার যে মাঠে দিল আমি যাব না, কারণ ওখানে আবার নানা রকমের ঝুঁকি আছে, তারপরে বিড়ম্বনতা আছেই। ছড়ি ফেলাবো কোথায়, কোন জায়গাটা কোন জায়গা, এইখান থেকে এই আদামাল দুয়ে নিয়ে যাবে ময়লা ফেলা সম্ভব? কোরবানি করার পর আমরা শুনেছিলাম যে 48 ঘন্টার মধ্যে এই সিটি কর্পোরেশনের লোকজন এগুলো পরিষ্কার করবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও আমাদের এই ময়লা আবর্জনা পরিষ্কার করেনি। দর্শক, আবারও ফিরছি পশুর চামড়া কেনাবেচার খবরে। জানাতে চট্টগ্রামের মুরাদপুর আতুরা ডিপো এলাকায় আছেন সহকর্মী কমল দে ও খুলনার শেখপাড়া এলাকায় রয়েছেন রিপোর্টার তরিকুল ইসলাম। বিস্তারিত জানছি আমরা প্রথমে সরাসরি কমলদের কাছ থেকে। ধন্যবাদ হরিপদ। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 2.5 লাখ পিস যে সংগৃহীত কম হয়েছে এই চামড়া, আর এর মাঝে চলছে চামড়া প্রক্রিয়াজাতকরণ। আগামী 15 দিন চট্টগ্রামের আতুরা ডিপো, মুরাদপুর, অক্সিজেন এলাকার আড়তগুলিতে মূলত এই চামড়া সংরক্ষণ করা হবে। এরপর চামড়া কিছুটা শুকিয়ে আসলে তা পাঠানো হবে মূলত ঢাকার ট্যানারি মালিকদের কাছে। আপনি জানেন চট্টগ্রামে প্রায় এই এলাকার মধ্যে অন্তত 200-র বেশি আড়ত রয়েছে, ছোট বড়, যেখানে সংশ্লিষ্ট রয়েছে প্রায় 300-র মতো ব্যবসায়ী রয়েছে, এবং তারা অপেক্ষা করেন কোরবানির জন্য। কারণ বাংলাদেশে যে চামড়া যে সরবরাহ তার মধ্যে সবচেয়ে একটি বিশাল অংশ জুড়ে রয়েছে এই চট্টগ্রাম। প্রতি বছর এই চট্টগ্রাম থেকে অন্তত 8 থেকে 10 লাখ চামড়া ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে কোরবানির সময় পাঠানো হয় সবচেয়ে বেশি। গত বছর কোরবানিতে আমরা দেখেছি 4,80,000 চামড়া সংগ্রহীত হয়েছিল বৃহত্তর চট্টগ্রাম থেকে। আর তাই এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় 5.5 লাখ, কিন্তু নানা কারসাজি এবং পাচার হয়ে যাওয়ার প্রেক্ষিতে এবার সংগ্রহীত হয়েছে মাত্র 3 লাখ চামড়া। এক্ষেত্রে চামড়া ব্যবসায়ীরা অভিযোগ করছেন যেহেতু দর নির্ধারণ করেছিল খুব কম, সে কারণে এই পাচারের সুযোগটা তৈরি হয়েছিল। আর এরই সুযোগে গতকালকে বিপুল পরিমাণ চামড়া প্রতিবেশী দেশগুলোতে পাচার হয়ে গেছে বলে চট্টগ্রামের চামড়া ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের কাছে অভিযোগ করছেন। তারা বলছেন যেহেতু ঈদের আগেও কিন্তু প্রতি বর্গফুট চামড়া বিক্রি হয়েছে চট্টগ্রামে 60 থেকে 65 টাকা, এবং এরপরে সেই ঈদের সময়টি হঠাৎ করে কেন 40 থেকে 45 টাকা নির্ধারণ করলো সে বিষয়টি তারা বুঝতে পারছেন না। তারা দাবি করছেন গত কোরবানির সময় প্রতি বর্গফুট চামড়ার দর নির্ধারণ করা হয়েছিল 70 থেকে 75 টাকা, কিন্তু তখন দাম বেড়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত গিয়ে 100 টাকা করে ট্যানারি মালিকরা সে চামড়া কিনে নিয়ে গেছিল। কিন্তু এবার কেন তারা এত কম দাম, অর্ধেকের চেয়েও কম নির্ধারণ করলো সেটা তারা বোধগম্য করছে না। তারা বলছেন মূলত চামড়া পাচারের জন্য হয়তোবা এই কাজটি করা হয়েছিল, এবং তারা দাবি করছেন যেহেতু তাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 2.5 লাখ পশুর চামড়া কম সংগৃহীত হয়েছে, তা ধারণা করছেন যে এইসব চামড়া ভারতে পাচার হয়ে গেছে। এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা চট্টগ্রামের চামড়া ব্যবসায়ী রয়েছেন তারাও একই ধরনের অভিযোগ করছেন যে এই চামড়া ব্যবসায়ীগুলা মূলত তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তবে চামড়া নিয়ে কিন্তু কাজসাজি এখনো বন্ধ হয়নি। আমরা দেখেছি গতকাল সকালে কিন্তু চট্টগ্রামে প্রতি চামড়া বিক্রি হয়েছে অন্তত 1200 থেকে 1300 টাকা ধরে, বিকেলের পর যেটা তা ছিল 1600 থেকে 1800, কিন্তু সন্ধ্যার পর পরে চামড়ার দর পড়ে যায়। তখন চামড়া দেখা গেছে 1200 টাকার উপরে কোনো চামড়া কেনা হয়নি। এক্ষেত্রে ক্ষতির মুখে পড়ে যারা মৌসুমী ব্যবসায়ী ছিল তারা মূলত ক্ষতির মুখে পড়ে, এবং রাত পর্যন্ত তাদেরকে চামড়া অবিকৃত অবস্থায় চামড়া পড়ে থাকতে দেখেছি। কিন্তু শেষ পর্যায়ে দেখা গেছে যারা চামড়া আড়তদার রয়েছে তাদেরকে কিন্তু আবার চড়া দামে সেই চামড়া কিনতে হয়েছে। অর্থাৎ যারা গ্রাম বিভিন্ন বাসা বাড়ি থেকে চামড়া সংগ্রহ হয়েছিল যারা মূলত চামড়া ব্যবসায়ী, যারা পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করেছিল তারা তেমন লাভবান না হলো, তাদেরকে পুঁজি করে মধ্যস্বত্বভোগীরা প্রতি চামড়া প্রতি 500 থেকে 800 টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে বলে সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করেছিলেন। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রাম থেকে চামড়ার বাজারের সর্বশেষ। এখন খুলনার বাজারের চামড়ার বাজারের খবর নেওয়ার জন্য আমরা চলে যাব সহকর্মী তরিকুলের কাছে। তরিকুল।
ধন্যবাদ কমল আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার শেখপাড়া বাজার, যেটি চামড়ার খুলনার কাঁচা চামড়ার বাজার হিসেবে খ্যাত। এখানে গত দিনে যে কোরবানির পশুর যে চামড়া সংগ্রহের যে এখানকার লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু গত বছরের 4 ভাগের 1 ভাগ এখানে পূরণ হয়েছে বলে আমরা ব্যবসায়ী সূত্রে জানতে পেরেছি। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে এখানে যে চামড়া গত বছর 35 থেকে 37 হাজার পিস চামড়া তারা সংগ্রহ করেছিল, গরুর চামড়া, সেই চামড়া কিন্তু সেই লক্ষ্যমাত্রা তারা এখনো পৌঁছাতে পারেনি। সেক্ষেত্রে তারা ধারণা করছে হয়তো 8 থেকে 10 হাজার চামড়া এই শেখপাড়া কাঁচা চামড়া পট্টিতে সংগ্রহ হয়েছে এই পর্যন্ত। তো চামড়ার দাম যেভাবে সরকার নির্ধারণ করে দিয়েছিল 40 থেকে 45 টাকা খুলনার বাজারের জন্য, এখানে অনেক আরও বেশি দামে ব্যবসায়ীরা কিন্তু চামড়া কিনেছে এবং সেক্ষেত্রে ব্যবসায়ীরা যেটি আশঙ্কা করছে যে তারা আসলে চামড়া এত দাম দিয়ে কিনেছে, সেক্ষেত্রে দাম আসলে এভাবে পাবে কিনা বা তাদের চামড়ার যে মূল্য, সেই মূল্যটা আসলে উঠে আসবে কিনা সে ব্যাপারে তাদের সংশয় রয়েছে। যদিও চামড়ার ব্যবসায়ীদের অনেক অভিযোগ রয়েছে এবং তারা বলছেন যে তারা গত বছরের যে অর্থ বিনিয়োগ করেছিলেন সেই অর্থ কিন্তু এই বছর কিন্তু সে চামড়া টানারি মালিকরা ঢাকা থেকে তারা সে টাকাটা বুঝে পায়নি পুরোপুরি। সেক্ষেত্রে কেউ 20%, কেউ 40% সর্বোচ্চ পেয়েছে। এর বাইরে কিন্তু তারা অনেকে টাকা এবার বিনিয়োগ করতে পারেনি, পুঁজি বিনিয়োগ না করার কারণে অনেকে চামড়াও ক্রয় করতে পারেনি। তো মৌসুমী ব্যবসায়ী এবং ফড়িয়া যারা আছে তারা এই ব্যবসার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দেখা দিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যারা সারা বছর এই চামড়ার ব্যবসার সাথে থাকেন, চামড়া ব্যবসা করে থাকেন, তারা অভিযোগ করেছেন যে তারা যদি এবার এই ফড়িয়া এবং যারা পাচারকারী রয়েছে এই সিন্ডিকেটের কারণে তারা লোকসানের মুখে পড়তে পারেন এবং এইটা ঠেকাতে পর্যাপ্ত সীমান্ত এলাকায়, বিশেষ করে সাতক্ষীরা এবং যশোর সীমান্ত দিয়ে চামড়াগুলো ভারতে পাচার হয়ে থাকে, এটি যদি সীমান্ত এলাকাগুলো যদি কঠোর নিরাপত্তা বেষ্টনী করা যায় তাহলে হয়তো এই চামড়া পাচার রোধ করা সম্ভব হবে। তো একটু আগে আমরা কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় ব্যবসায়ীরা, তাদের অধিকাংশ অভিযোগ মূলত পুঁজি বিনিয়োগ করে এই ব্যবসায় আসলে লাভের মুখ তারা গত 2-3 বছরে দেখতে পাননি এবং বিশ্ববাজারে চামড়ার ব্যবসায়ের যে মন্দা ভাব, এই মন্দা ভাবকে তারা মূলত দায়ী করেছেন যে এই চামড়া শিল্পের ধসের কারণ হিসেবে। তো হরিপদ, এই ছিল খুলনা থেকে চামড়ার বাজারের সবশেষ খবর। দর্শক, চট্টগ্রাম থেকে কমল দে এবং খুলনা থেকে তরিকুল ইসলাম জানাচ্ছিলেন চামড়া সংগ্রহের সবশেষ খবরাখবর। আমরা জানতে পারলাম যে 2 এলাকাতেই কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে কিন্তু কম চামড়া সংগৃহীত হয়েছে এখন পর্যন্ত। চামড়া লবণজাতের খবর জানাতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ চামড়ার বাজারের রয়েছেন আমাদের রিপোর্টার হারুনা রশিদ। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। অঞ্চল সহ সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন এলাকার চামড়া এখানে নিয়ে আসা হয়। এটা হচ্ছে এই অঞ্চলের, বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল সহ এই অঞ্চলের একটা সর্ববৃহৎ চামড়ার বাজার। এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে এই বাজারে প্রতি বছর কমপক্ষে 4 থেকে 5 লাখ কোরবানির পশুর চামড়া বেচা কিনা হয়। তো আজ হচ্ছে আসলে কোরবানির ঈদের পরের দিন শনিবার। এই শনিবার আসলে নিয়মিত চামড়ার হাট বসে এখানে। শনিবার এবং মঙ্গলবার এই শম্ভুগঞ্জ বাজারে চামড়ার নিয়মিত হাট বসে, কিন্তু ঈদের পরের দিন হওয়ার কারণে আজকে আসলে সেভাবে চামড়ার হাট জমেনি। কিছু কিছু চামড়া ব্যবসায়ীরা নিয়ে আসছেন এখানে বিক্রি করার জন্য। যেমন আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে বেশ চামড়ার মধ্যে লেগে থাকা মাংস সরানো হচ্ছে এবং সেই মাংস সরিয়ে এখানে আসলে লবণ দেওয়া হচ্ছে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে সিলেট থেকে একটি ট্রাক এসেছে, সেই ট্রাকের চামড়াগুলো এখানে নামানো হচ্ছে এবং নামানোর পর এগুলোকে প্রক্রিয়াজাত করা হচ্ছে আসলে লবণ দিয়ে, এবং সুষ্ঠুভাবে যেভাবে ব্যবস্থাপনা করা হয় চামড়া সেই ব্যবস্থাপনাটা তারা এখানে করছেন। আমরা এটা এখানে দেখতে পেয়েছি। আমরা কথা বলেছিলাম সেই ট্রাক চালকের সাথে, তিনি জানিয়েছেন যে সিলেট শহর থেকেই আসলে এই ট্রাক ভর্তি চামড়াগুলো তারা এখানে নিয়ে এসেছেন এবং এখানে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর সহ বিভিন্ন এলাকা থেকে আসলে চামড়া নিয়ে আসা হয়। এটা হচ্ছে আসলে
এই অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে চামড়াগুলো নিয়ে আসা হচ্ছে সেই চামড়াগুলোর তে এখন লবণ মেশানোর কাজ করছেন এখানে যে শ্রমিকরা রয়েছেন তারা লবণ মিশিয়ে তারা এখানে স্তূপাকার করে রাখছেন। আগামী মঙ্গলবার যে বাজার হবে যে সেই বাজারে তারা এই চামড়াগুলো মূলত বিক্রি করবেন। আরেকটা বিষয় বলে রাখি যে এই বাজারে যে চামড়াগুলো আসে প্রথমে যে মানে সাধারণ চামড়া আসে এই চামড়াগুলোর মাংস সরিয়ে প্রক্রিয়াজাত করে লবণ মিশিয়ে এখানে স্তূপ করে রাখা হয় এবং এই তৈরির পর চামড়াটা আসলে এই বাজার থেকে বিক্রি করা হয়। আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি যে এই বাজারে আসলে ঢাকা থেকে ঢাকার যে বড় বড় ট্যানারি মালিকরা রয়েছেন সেই ট্যানারি মালিকরা তারা এখানে চলে আসেন, তারা এখানে সরাসরি চলে এসে এখান থেকে তারা চামড়া ক্রয় করে নিয়ে যান। তো আরেকটা বিষয় এখানে বলে রাখা দরকার যে আসলে চামড়ার যে এইবারের বাজারের যে অবস্থা এই বাজারের অবস্থা খুবই ভালো না। এখানে ব্যবসায়ীরা যেটা বলছেন যে মৌসুমী ক্রেতা যারা রয়েছেন সরকার যে নির্ধারিত দাম বেঁধে দিয়েছিল সেই বেঁধে দেওয়া দামের বাইরে তারা আসলে চামড়া কিনেছেন এবং যে চামড়াটা নর্মালি 1200-1500 টাকা হওয়ার কথা গরুর চামড়া সেই চামড়া তারা 2000-2200 টাকা দিয়ে কিনেছেন, যার কারণে একটা ক্ষতির সম্মুখীন বা লসের আশঙ্কায় আছেন তারা। যদি ট্যানারি মালিকরা বেশি দামে এই চামড়া ক্রয় না করেন তাহলে এই মৌসুমী বিক্রেতা ক্রেতা বা যারা এই অঞ্চলের ব্যবসায়ী রয়েছেন তারা একটা ক্ষতির সম্মুখীন পড়বেন। এবং আরেকটা বিষয় তারা বলেছেন যে যদি বেশি দামে চামড়া কেনা না হয় তাহলে এই চামড়া বিদেশে পাচার হয়ে যাওয়ারও একটা আশঙ্কা রয়েছে। তো এই ছিল এখানকার চামড়ার বাজারের সর্বশেষ অবস্থা। দর্শক, সহকর্মী হারুনুর রশিদ ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজার থেকে চামড়া সংরক্ষণ এবং সংরক্ষণের খবরাখবর জানাচ্ছিলেন। এবং চট্টগ্রাম, খুলনা এবং ময়মনসিংহেও দেখা যাচ্ছে লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম চামড়া সংগৃহীত হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে দাম কম থাকার কারণে বাজারে ভালো দাম না পাওয়ার কারণে কিন্তু চামড়া পাচার হয়ে যেতে পারে এমন একটা আশঙ্কাও করা হচ্ছে। ঈদুল আজহার দিন শুক্রবার রাত 12টা থেকে শনিবার দিবাগত রাত 12টা পর্যন্ত 24 ঘন্টা দেশের 570টি ফিলিং স্টেশনগুলোতে সিএনজি গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় বিবিআনা গ্যাস ক্ষেত্রের রক্ষণাবেক্ষণের কারণে 24 ঘন্টা ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সরবরাহ না থাকায় দ্বিগুণ টাকা খরচ করে গাড়ির জন্য তেল কিনতে হচ্ছে বলে জানিয়েছেন একজন গাড়ির মালিক। ফিলিং স্টেশনে আসা আরেকজন গাড়ির চালক জানালেন তার গাড়িতে তেলের লাইন কাটা, তাই বেশি টাকা খরচ করলেও তিনি তেল ব্যবহার করতে পারছেন না। এদিকে ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সরবরাহ না থাকায় অনেককে গাড়িতে তেল নিতে দেখা গেছে। জানিও না যে হঠাৎ করে এরকম করে গ্যাস বন্ধ করে দিবে, এত কয় নাই আগের থেকে, কইলে হয়তো বা আমি জানি না কি এখন কইতে হয় না। আমি সব পাম্প ঘুরছি, এই জায়গায় 3-4টা পাম্প, 1টা 2টা 3টা 4টা পাম্প ঘুরছি, কিন্তু এক কোথাও কোনো গ্যাস নাই, দেয় না, সব বন্ধ। পাবলিক তো ভোগান্তির শিকার হবেই। এখন আমাদের যেহেতু প্রোগ্রাম ছিল তেল নিতে হচ্ছে। আমাদের কি অবস্থা হবে? তেলের তো আমরা চলি না, তেলে চলে তো খরচ বেশি। বিবিআনা গ্যাস ক্ষেত্র রক্ষণাবেক্ষণের জন্য পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টা দেশের 570টি ফিলিং স্টেশনে গ্যাস দেয়া বন্ধ রয়েছে। রাজধানী নিকুঞ্জের একটি সিএনজি ফিলিং স্টেশনে রয়েছেন রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি জানবো সেখানকার সবশেষ অবস্থা। হরি, আমি এই মুহূর্তে যেই ফুয়েল স্টেশনটিতে দাঁড়িয়ে আছি সেখানে মূলত সিএনজি এবং এর পাশাপাশি তেল দুটোই দেওয়া হয়। এই মুহূর্তে আপনি আমার পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ফিলিং স্টেশনের যে সিএনজির অংশ, সেই অংশটি। এখানে আমরা কথা বলেছি, এখানে যারা কর্মচারী এবং আছেন, যারা দায়িত্ব পালন করেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল মধ্যরাত থেকে অর্থাৎ রাত 12টা থেকে সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী তাদের সিএনজি স্টেশনগুলো বন্ধ রয়েছে এবং সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকার কারণে যেই ফল বা প্রতিক্রিয়া দেখা গেছে সেটি আমরা যদি আমাদের বায়ে তাকাই তাহলেই দেখতে পাবো। সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে গত 8-10 বছর ধরে ব্যক্তিগত গাড়ি এবং বেশিরভাগ গাড়ি হচ্ছে সিএনজিতে করা, কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেসব গাড়ি এখানে আসছে, এখানে যেসব গাড়িতে গাড়ি তেলে চলে এবং যেসব গাড়ি সিএনজিতে চলে, দু ধরনের গাড়ি আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি।
তারা তেল নিতে এসেছেন এবং তাদের সাথেও আমরা কথা বলেছি। মূলত তাদের সাথে কথা বলে যেই তথ্যটি আমাদের কাছে বেশি উঠে এসেছে সেটি হচ্ছে যে সরকার ঈদের 2 দিন আগে ঘোষণা দিলেও অনেকেই তাদের মূলত ব্যক্তিগত অসচেতনতার কারণেই তারা গ্যাস সংগ্রহ করে রাখতে পারেননি এবং এই সংগ্রহ করে না রাখতে পারার কারণেই কিন্তু তারা আসলে এখন আজকে বাধ্য হচ্ছেন তেল কিনেই তাদের যেই যাত্রা ঈদের আনন্দ উপভোগ করার জন্য মানুষজন যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেসব কর্মসূচি বা সেসব প্রোগ্রাম ঠিক রাখতে এবং সেটি রাখতে গিয়ে যেখানে 300 থেকে 500 টাকার গ্যাস হলেই চলে যায় সেখানে তাদেরকে 1500 থেকে 2000 টাকার গ্যাস গুনতে হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যার বেশ তেলের বেশ দীর্ঘ সারি পড়ে গেছে। এবং দর্শক, এর পাশাপাশি আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে দিই যে এখানে যে গ্যাসের বদলে যারা তেল নিতে আসছেন এই তেলের চাহিদা বাড়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ফিলিং স্টেশনে এমনটি পাইনি যে দাম বেড়েছে। হরি, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। দর্শক, সহকর্মী ওমর ফারুক রাজধানীর একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে জানাচ্ছিলেন সারা দেশে ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকার কারণে গাড়ির মালিকরা যে দুর্ভোগে পড়েছেন সেসব খবরাখবর। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের অধীনে থাকা 1/2 পার্কের বেশিরভাগই বর্তমানে বেদখল। দখলদারদের তালিকায় স্থানীয় প্রভাবশালী মহল ছাড়াও রয়েছে পুলিশের নাম। সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা, ভূমিদস্যুদের দৌরাত্ম্য এবং পার্ক বা উদ্যানকে গুরুত্বপূর্ণ নাগরিক সেবা হিসেবে না দেখার মানসিকতাকেই এর জন্য দায়ী করছেন নগরবিদরা। যদিও পার্ক দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিলেন নগরপিতা। রাশেদ বাপ্পুর প্রতিবেদন। শহুরে নাগরিকদের একঘেয়ে জীবনে কিছুটা প্রশান্তি দিতে যে পার্ক, সেখানেই সারিবদ্ধভাবে বিশ্রাম নিচ্ছে গাড়ি। রাজধানীর পল্টন মোড়ের মুক্তাঙ্গন পার্কটি এভাবেই দখল করে রেখেছে রেন্টেকার ব্যবসায়ীরা। দখলদারদের তালিকা থেকে বাদ পড়েনি পুলিশের নামও। পার্কের ভেতরেই পুলিশের বিশেষ শাখার পল্টন জোনের অফিস। মসজিদ নির্মাণ করেও চলছে স্থায়ী দখলের পায়তারা। এখানে সবাই থাকতে পারবে, আইতে পারবে, একটু বসতে পারবে, মুক্ত অঙ্গন, সবার জন্য মুক্ত। যেহেতু আমাদের নির্দিষ্ট জায়গা নাই, এজন্য অবৈধতা অবশ্যই। বিশেষজ্ঞদের মতে একটি আদর্শ নগরীর মোট আয়তনের 20% খোলা মাঠ বা পার্ক থাকা প্রয়োজন, যেখানে রাজধানী ঢাকায় আছে মাত্র 4% খোলা জায়গা। এছাড়া সিটি কর্পোরেশনের সিটিজেন চার্টার অনুযায়ী নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে পার্ক থাকার কথা থাকলেও রাজধানীর 54টি পার্কের 33টির অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। উত্তর যাত্রাবাড়ি পার্ক 80-র দশকে 1.2 একর জায়গা জুড়ে স্থাপিত পার্কটির বর্তমান ভূমি মাত্র 40%। 4টি সরকারি স্থাপনা সহ পার্শ্ববর্তী স্কুলের পেটে বাকি জায়গা। সিটি কর্পোরেশনের অফিস, তারপরে সিটি কর্পোরেশনের টয়লেট, তারপরে ওয়াশার পাম্প, এজন্য পার্কের জায়গা সংকুচিত হয়ে গেছে। সকালবেলা এখানে ঘোরা যেত, ব্যায়াম করা যেত, কিন্তু সেই ব্যায়াম করার বা ঘোরাফেরার জায়গাটুকু নষ্ট হয়ে গেছে। নেতারা এই পার্কটি মানুষের দোকানদারের কাছ থেকে চাঁদা আদায় করছে এবং তাদের কারণেই এটি ব্যবহার করা হচ্ছে। ময়লার ভাগার, পাবলিক টয়লেট, ওয়াসার পাম্প, ছিন্নমূলদের আবাস কি নেই রাজধানীর পার্কগুলোতে। এসব পার্ক দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনকে দায়িত্ব নিতে বলছেন নগরবিদরা। সরকারের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রভাবশালী মহলের অনীহা এবং কুচক্রী মহলের প্রচেষ্টার জন্য আমরা এই মাঠগুলিকে উদ্ধার করা এবং সংরক্ষণ করতে পারছি না। সিটি কর্পোরেশন পুরোপুরিভাবে এই মাঠগুলিকে সংরক্ষণের দায়ভার তার উপরে বর্তায়। এদিকে পার্কগুলো দখলমুক্ত ও সংস্কারের আশ্বাস দিলেন নগরপিতা। বেশ কিছু পার্ক এখনো আপনার অবৈধ দখলে আছে, সেগুলোকে দখলমুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বেশ কয়েকটা ইতিমধ্যে আমরা দখলমুক্ত করতে সক্ষম হয়েছি। তবে সংশ্লিষ্ট সকলের সদিচ্ছা না থাকলে মেয়রের উদ্যোগ কতখানি আলোর মুখ দেখবে তা নিয়েও সংশয় রয়েছে নগরবিদদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সমুদ্র সৈকত কক্সবাজার এখন পর্যটক শূন্য। তবে ঈদের পর থেকে শুরু হচ্ছে প্রতীক্ষার পর্যটন মৌসুম। সেজন্য পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা, আর পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশও নিয়েছে নানা উদ্যোগ। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসে বিপুল সংখ্যক পর্যটক। এবছরও ঈদের ছুটিতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এরই মধ্যে হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোর প্রায় 80% রুম বুকিং হয়ে গেছে। প্রতিষ্ঠানগুলোকে সাজানো হয়েছে নতুন সাজে। এখন তারা প্রস্তুত পর্যটকদের স্বাগত জানাতে। আমাদের সকল প্রকার আয়োজন সম্পন্ন হয়েছে। আশা করছি এবার ঈদ পরবর্তী মৌসুম আমরা ভালো
ভালো ব্যবসা করতে পারবো। এন্টারটেনমেন্টের জন্য আমাদের মুভি নাইট করা হয়েছে, তার বুফে করা হয়েছে, আমাদের সুইমিং পুল আছে, জাকুজি আছে। সো বেসিক্যালি তারা ইনশাল্লাহ যারা গেস্টগুলো আসবে বাইরে থেকে তারা ডেফিনেটলি ইনশাল্লাহ এনজয় করতে পারবে আমাদের এখানে। ভালোই বুকিং পাচ্ছে এবং ঈদে আমরা গেস্টদের জন্য স্পেশাল বুফে আয়োজন করেছি। ঈদ উপলক্ষে সকল পর্যটকদের জন্য আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য। পর্যটকদের সমুদ্র স্নানে যাতে অসুবিধা না হয় এজন্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে 1/2 লাইফ গার্ড কর্মী। প্রস্তুতি নিচ্ছি টুরিস্টরা যেমন সুন্দর করে কক্সবাজার এসে গোসল করে এই নিরাপদে বাসায় ফিরে যেতে পারে, সেজন্য আমরা লাইফ গার্ড সবসময় টুরিস্টদের সেবায় নিয়োজিত। এদিকে পর্যটকদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন টুরিস্ট পুলিশের কর্মকর্তা। তারা স্বাচ্ছন্দ্যে এখানে তাদের সময়টা অতিবাহিত করবেন। আমাদের সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে, সাথে কন্ট্রোল রুমে আমরা সার্বক্ষণিক নিরাপত্তা নির্দেশনা প্রদানের জন্য আমরা প্রস্তুত আছি। পর্যটন নগরীতে ছোট বড় 2 শতাধিক হোটেল, মোটেল ও 2 শতাধিক গেস্ট হাউস ও রিসোর্ট রয়েছে, যেখানে প্রতিদিন 1.5 লক্ষাধিক পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। পবিত্র ঈদুল আজহার ছুটি উপভোগ করতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নগরবাসী। এই মুহূর্তে শাহবাগ শিশু পার্কে আছেন সহকর্মী শাতিলা শারমিন। বিনোদন কেন্দ্রের সবশেষ খবরাখবর জানবো তার কাছে সরাসরি। ঈদের আয়োজন এবং ঈদের যে ঘোরাফেরা, রাজধানীর মানুষের ঈদ বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে এই যে ঢাকার যে শিশু পার্ক, এই শিশু পার্কে হয়তো তারাই এসেছেন যারা একটু সময় করে তার আদরের বাচ্চা শিশু সন্তানটিকে নিয়ে এসেছেন এখানে বিভিন্ন রাইডে চড়ানোর জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই সকাল বেলা থেকেই কিন্তু শুরু হয়েছে একটা বড় ভিড় এখানে। তার ছেলে অথবা মেয়ে, যে বিভিন্ন বয়সী বাচ্চারা আসলে এসেছে তার বাবা মায়ের হাত ধরে পরিবার পরিজন সাথে ঘুরতে, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আসলে বাচ্চাদেরকে নিয়ে আসার এই জায়গাটিকে বেছে নিয়েছেন অনেক বাবা মা এবং তারা তাদের বাচ্চাটিকে বিভিন্ন রাইডে চড়াচ্ছেন। বাচ্চারাও আসলে এই খোলা জায়গা পেয়ে অনেক মজা করছে এবং অভিভাবকরা জানিয়েছে যে ঢাকা শহরে আসলে খেলার মাঠ কিংবা খোলার জায়গার যে অভাব রয়েছে, ঈদের সময় কিন্তু সেই অভাবটা একটু পূরণ হয়, রাস্তাঘাট ফাঁকা থাকে এবং তারা বাচ্চাদেরকে নিয়ে এই সময় বের হতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ঈদের যে কয়দিন ছুটি আছে এই কয়দিন আসলে বাচ্চাকে নিয়ে একটু ঘুরে বেড়ানোর যে পরিকল্পনা, এটা কিন্তু অনেক আগে থেকেই থাকে। হয়তো এখানে যারা এসেছেন তাদের যাওয়া হবে না ফ্যান্টাসি কিংডমে কিংবা অন্যান্য জাঁকজমকপূর্ণ বিনোদন কেন্দ্রগুলোতে, কিন্তু শিশু পার্কের এই খোলামেলা পরিবেশ তাদেরকে কিন্তু সেই ঈদের আমেজটা দিচ্ছে এবং তারা আসলে আমাদেরকে যেটা জানিয়েছেন অভিভাবকেরা যে বাচ্চারা আসলে এখানে এসে অনেক মজা করছে। শিশুরা কিন্তু আসলে তাদের এই যে উন্মুক্ত পরিবেশ, বিভিন্ন রাইডে চড়ার পরে তারা কিন্তু জানিয়েছে যে তারা আসলে অনেক খুশি এখানে আসতে পেরে এবং যে ঈদের আনন্দে এবং ঈদের পরের দিন আসলে বাবা মার সাথে ঘুরতে এসে প্রতিটা বাচ্চার মুখে ছিল কিন্তু এক ধরনের প্রশান্তির ছাপ। এই ছিল আসলে শিশু পার্ক থেকে এখনকার বিনোদন কেন্দ্রগুলোর সর্বশেষ অবস্থা। দর্শক, সহকর্মী শাতিলা শারমিন রাজধানীর শাহবাগের শিশু পার্ক থেকে জানাচ্ছিলেন যে ঈদের ছুটি কাটাতে নগরবাসী কিন্তু ভিড় জমাতে শুরু করেছে সেখানে। ভরা মৌসুমেও ইলিশ পায়নি বরিশাল অঞ্চলের জেলেরা। সাগর ও নদী থেকে প্রায় শূন্য হাতে ফিরছেন তারা। এতে বিপাকে পড়েছেন জেলেরা। এ ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছেন মৎস্য ব্যবসায়ী সমিতির নেতারা। অবশ্য মৎস্য কর্মকর্তারা বলছেন ইলিশ উৎপাদন বাড়াতে কাজ করা হচ্ছে। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফেরদাউস সোহাগের প্রতিবেদন। মাত্র 3 বছর আগেও বরিশাল ইলিশের পাইকারি বাজারে ভরা মৌসুমে দৈনিক 5 থেকে 6 হাজার মন ইলিশ কেনাবেচা হতো। আর এবছর ভরা মৌসুমেও দৈনিক কেনাবেচা হয়েছে মাত্র 100 থেকে 200 মন। সাগর ও নদী থেকে প্রায় শূন্য হাতে ফিরেছেন জেলেরা। কোথাও ধরা পড়েনি আগের মতো ইলিশ। এতে বিপাকে পড়েছেন জেলেরা। সাগরে আগে অনেক ইলিশ মাছ পাইতাম, কিন্তু এখন আমরা সাগর গেলে মাছ পাই না। আমাদের পরিবার লই আমরা অনেক কষ্টের ভিতরে আছি। প্রত্যেক ট্রিপে আমাকে বাজার নেওয়া লাগে 1 লাখ 1.5 লাখ টাকার। আমরা বাজার নিয়ে যাইয়া আমরা মাছ পাই না, আমাকে বাজার খরচা হয় না। এই বোর্ডে আগে প্রায় 100-150 মনও পাইতাম, কিন্তু এখন দেখা যায় মাছ পাই 5 মন 7 মন, কোনো সময় পাই না। বড় মৌসুমে আমরা মাছ পাইতেছি না, যা কিছু পাই আমাদের এতে পেট বাঁচে না, খুব আমরা কষ্টে আছি। আমাকে বোটে যে মানুষ 19 জন, তাতে যে মাছ পাই হাতে বেচছে, আমাকে নিজেকেও খাবারই হয় না, তাতে আমাকে পরিবার নিয়ে বাঁচি কেমন তারা।
এ অবস্থায় সরকারের সহযোগিতা চেয়েছেন ইলিশ ব্যবসায়ী সমিতির নেতারা। তবে ইলিশের উৎপাদন বাড়াতে কাজ করা হচ্ছে বলে জানালেন মৎস্য কর্মকর্তারা। ভারতীয় জেলেরা অবাধে বাংলাদেশের সীমান্তে ঢুকে ইলিশ মাছ ধরার কারণেই ইলিশ মাছ কমে গেছে। এই সমস্যার সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করছি। জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের উৎপাদনের উপরে নেতিবাচক প্রভাব পড়েছে। এ লক্ষ্যে আমরা কিভাবে ইলিশের উৎপাদন বৃদ্ধি করা যায় কাজ করে যাচ্ছি। আশা করি অতি সত্ত্বর আমরা এই সমস্যার সমাধান করে ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হব। বরিশালে ইলিশের পাইকারি বাজারে আড়তের সংখ্যা 125টি। ইলিশ কমে যাওয়ায় বেশিরভাগ আড়ত বন্ধের পথে। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এবার দেশের বাইরের খবর। কিউবার সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করায় দেশটির পর্যটন, টেলিযোগাযোগ, ইন্টারনেট ভিত্তিক সার্ভিস, ব্যাংকিং সহ বিভিন্ন ব্যবসায়িক খাতে নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে মার্কিন সরকার। বাণিজ্যিক ও কূটনৈতিক স্বার্থে 53 বছর পর কিউবার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞাই শিথিল করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ উদ্যোগ কিউবার অর্থনীতিকে অনেকাংশেই সমৃদ্ধ করবে বলে অভিমত বিশ্লেষকদের। 53 বছরের স্নায়ুযুদ্ধ আর কূটনৈতিক দ্বন্দ্ব অবসানে একের পর এক উদ্যোগ নিয়ে যাচ্ছে মার্কিন সরকার। উদ্দেশ্য, মার্কিন বাণিজ্যিক সুবিধাবঞ্চিত কিউবাকে এবার দেওয়া হবে সব ধরনের সুবিধা। এ কারণেই কিউবায় মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের পতাকা ওড়ার পর থেকে দেশটির বিভিন্ন খাতে নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে মার্কিন সরকার। এবার সে তালিকায় যুক্ত হয়েছে কিউবার পর্যটন, টেলিযোগাযোগ, ইন্টারনেট ভিত্তিক ব্যবসা, ব্যাংক সহ বিনিয়োগ বান্ধব নানা খাত। নিষেধাজ্ঞা শিথিলের কারণে কয়েক দশক পর কিউবায় ব্যবসা স্থাপনের অনুমোদন পেয়েছে মার্কিন কোম্পানিগুলো। ওয়াশিংটন চায় কিউবার সাথে বাণিজ্যিক এবং রাজনৈতিক বন্ধন আরো দৃঢ় হোক। আমাদের নিয়ম নীতিতে পরিবর্তন আসছে, কারণ আমরা চাই কিউবার সাথে সম্পর্ক আরো দৃঢ় হোক। টেলিযোগাযোগ আর ইন্টারনেট ব্যবসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করেছি যেন কিউবানরা নিজেদের উন্নয়নে তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে পারে। তাদের যোগ্যতাকে গুরুত্ব দিতে চাই আমরা, এটাই আমাদের লক্ষ্য। নতুন এই শিথিলতাগুলো কার্যকর হবে সোমবার থেকে। তবে মার্কিন কংগ্রেসের সমর্থন না থাকায় এসব সিদ্ধান্তের বাস্তবায়ন ওবামার জন্য খুব কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউস যদি এবছর কোনো ভেটো না দেয় তাহলে কিউবার সাথে সম্পর্ক স্থিতিশীল থাকবে। আর এর মধ্যে কংগ্রেসের সাথে সমঝোতায় আসতে পারলে তো আর কোনো বাধাই নেই। 2018 সালে রাউল কাস্ট্রো ক্ষমতা ছেড়ে দেবে, ফলে শেষ হবে কাস্ট্রোর যুগের। কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসলে অর্থনীতি আর গতিশীল হবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মনোভাবও বদলাবে। তবে কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো পুরোপুরি শিথিল করার পর দেশটির অর্থনীতির কতটা পরিবর্তন হবে তা নির্ভর করছে কিউবার অর্থনৈতিক পুনর্গঠন ও আমদানি বাণিজ্যের উপর। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। আজও চামড়া সংগ্রহে ব্যস্ত ট্যানারি মালিক ও আড়তদাররা। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কেনায় দাম পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা। কোরবানির দ্বিতীয় দিন রাজধানী সহ সারা দেশে চলছে বর্জ্য অপসারণের কাজ। এখনো কোথাও কোথাও না সরানোর অভিযোগ। 24 ঘন্টার জন্য 570টি ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে গ্রাহকরা। দ্বিগুণ দামে কিনতে হচ্ছে তেল। রাজধানীর অর্ধশতাধিক পার্কের বেশিরভাগই এখন বেদখল। দখলদারদের তালিকায় স্থানীয় প্রভাবশালী ছাড়াও রয়েছে পুলিশের নাম। এবং পর্যটক শূন্য সমুদ্র সৈকত কক্সবাজার। ভ্রমণ পিয়াসীদের স্বাগত জানাতে প্রস্তুত ব্যবসায়ীরা। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।